এই সুরুল গ্রামে রয়েছে আরও দুটি শিব মন্দির দেখতে পাচ্ছ। টোটোর ভিড়। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বোলপুরের সুরুল গ্রামে, আর ঠিক আমার সামনেই রয়েছে সুরুল জমিদার বাড়ি। তো চলো তোমাকে নিয়ে ঢুকবো এই সুরুল জমিদার বাড়ি এবং জেনে নেব এই সুরুল জমিদার বাড়ির ইতিহাস। ভিডিওটার সঙ্গে থাকো। বর্ধমান শহরের ছোট নীলপুরের ভরতচন্দ্র ঘোষ স্ত্রী বিমলা দেবীকে নিয়ে চলে আসেন সুরুলে। সন্তান লাভের আশায় গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে আশ্রয় নেন দুজনে। সুরুল ছিল বৈষ্ণব ধর্মগুরু বাসুদেবের শ্রীপাঠ। গুরুদেবের নির্দেশে ভরতচন্দ্র থেকে যান সুরুলে আর ফিরে যাননি বর্ধমান। তার পুত্র কৃষ্ণহরি ও তার ছেলেরা সেই সময়ে ফরাসি ও ইংরেজ কুটিয়ালদের সঙ্গে ব্যবসা করে পরিবারের শ্রীবৃদ্ধি করেন। তার আমলেই নির্মিত হয়েছিল পঞ্চরত্ন মন্দির। পরবর্তীকালে অবশ্য সম্পত্তি ও প্রতিপত্তির দৌড়ে তাদেরকে টেক্কা দিয়েছিলেন নাতি শ্রীনিবাস। 5 খিলানের একটি ঠাকুর দালান নির্মাণ করিয়েছিলেন তিনি। সে যুগে খরচ পড়েছিল 18,000 টাকা। সুরুলের স্থানীয় বাণিজ্য কুটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট জন চিপ সাহেবের সঙ্গে ব্যবসা করে সম্পদ বৃদ্ধি করেছিল সরকার পরিবার। এই সরকার উপাধি তারা পরবর্তীকালে গ্রহণ করেন। জাহাজের পাল তৈরি হতো যে কাপড় দিয়ে, সেই কাপড়, নীল, চিনির ব্যবসা ছিল তাদের। কৃষ্ণহরির মৃত্যুর পর তার 3 ছেলে যাদবেন্দ্র, মাধবেন্দ্র ও কালীচরণের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা এতটাই তুঙ্গে ওঠে যে জমিদারি ভাগ হয়ে গেছিল। যাদবেন্দ্র ও কালীচরণ একসঙ্গে থাকেন আদি বাড়িতে। লোকমুখে তারা বড় তরফ। পাশেই আলাদা হয়ে যান মাধবেন্দ্র, তিনি ছোট তরফের প্রতিষ্ঠাতা। এই সুরুল জমিদার বাড়িতে হয়েছে প্রচুর বাংলা সিনেমা শুটিং, দেখে নাও। 1990-এ মুক্তি পেয়েছিল হীরক জয়ন্তী, সুপার ডুপার হিট। নায়ক ছিলেন জয় ব্যানার্জি। শুটিং হয়েছিল সুরুল রাজবাড়িতে। এরপর এখানে শুটিং হয়েছে প্রতিশোধ, দেবদাস, প্রদীপিসির বর্মী বাক্স, সপ্তমী, বলিদান, গয়নার বাক্স থেকে হাল আমলের বোজ, ডেড অর অ্যালাইভের মতো সিনেমার শুটিং স্থল এই রাজবাড়ি। বাদ যায়নি বাংলার ডেলি অপেরা বা টিভি সিরিয়ালও। তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখি বন্ধন থেকে এখনকার রানী রাসমণির ঠিকানা সেই সুরুল রাজবাড়ি। নারায়ণ মন্দির। এটা কি বড় তরফে না ছোট তরফে? এটা অ্যাকচুয়ালি ছোট তরফে। আচ্ছা, যখন কম্বাইন্ড ছিল তখনকার নারায়ণ মন্দির। এটা পরবর্তীকালে ছোট তরফের ভাগে পড়ে। প্রচুর টোটো করে মানে বোলপুর যারা বেড়াতে আসে তারা সব সুরুল একবার আসে। এখন এটা ট্রেন্ডিং আর কি। পঞ্চচূড়া মন্দির। এটা কিসের মন্দির? এটা লক্ষ্মীনারায়ণ। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির। এই দিয়ে যা যাবে, ঢোকা যাবে। অপূর্ব টেরাকোটার কাজ, অপূর্ব টেরাকোটার কাজ। আচ্ছা, এটা রিনোভেট করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু টেরাকোটার কাজটা রয়েছে। হ্যাঁ, টেরাকোটার কাজ যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলোকে পুনরায় করেছে আর কি, রিনোভেট করে। এখানে এই দুটো শিব মন্দির বোধ হয় নাকি মামা? এই দুটো শিব মন্দির তো? শিব মন্দির দুটো।
শিব মন্দিরেও তো টেরাকোটার কাজ রয়েছে এবং প্রমিনেন্ট খুব, হ্যাঁ প্রমিনেন্ট, শিব মন্দিরেও প্রমিনেন্ট কাজ। 1238 সালে তৈরি এই মন্দির, এটা হচ্ছে 1430, এটাও 1238। মা দুর্গা, লক্ষ্মী সরস্বতী, মা দুর্গার টেরাকোটার কাজ রয়েছে। প্রায় 200 বছর আগেকার মন্দির। হ্যাঁ, এখন টেরাকোটার কাজগুলোকে কিন্তু বজায় রেখে দিয়েছে, যে নষ্ট হয়নি। এটাই বিরাট ব্যাপার, কারণ অনেক জায়গায় রিনোভেট করলেও নষ্ট হয়ে যায়। ঠিক, আমি কি বলেছি বল। আমরা এদিকে যাবো এবার। এই হচ্ছে বড় বাড়ি, আর এইটা হচ্ছে ছোট বাড়ি, ছোট তরফ, আর ছোট বাড়ি বলে নাকি? হ্যাঁ, মা দুর্গার মেয়ের রয়েছে এখানে। এখানেই দুর্গা পুজো হয় তো ছোট তরফ? আচ্ছা, শুকনোর জন্য এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিরাট বড় চালা করা রয়েছে, দুর্গা মণ্ডপ। এই ভেতর দিকে বাড়ি কোথায় নাকি ওনাদের? ওর দিকে সব বসত বাড়ি, আর যাচ্ছি না, ওদিকে দেখাবো না, ব্যক্তিগত জায়গা। রাজবাড়ির ইতিহাস মানে বিষয়টা হচ্ছে যে এদের যে পূর্বপুরুষ, তারা মোটামুটি 300 থেকে 350 বছর আগে বর্ধমানের যে বড় নীলপুর আছে সেই জায়গা থেকে এসেছিলেন। মূল উদ্দেশ্যটা ছিল তাদের এখানে গুরুবাড়ি আছে, শ্যামসুন্দর মন্দির, তার সেবায়িত যারা, তাদের কাছে এনারা এসেছিলেন, কারণ সন্তান হয়নি ভদ্রলোকের, এবং সেই সন্তান কামনায় এখানে এসে পুজো পাঠ ইত্যাদির ব্যবস্থা তারা করেছিলেন। তো এখানে কিছুদিন ছিলেন, কিছুদিন থাকার পর তাদের সন্তান হয়, এবং তারপর তারা এই জায়গাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রথম দিকে তারা এখানে এসে জমিদারির পত্তন শুরুতেই করেননি। শুরুর দিকে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তাদের পরবর্তী বংশধর ইত্যাদি, তারা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নীল চাষ হয় সেই নীল চাষের সাথে তারা সংযুক্ত হয়েছিলেন। সেখানকার ম্যানেজার বা ইত্যাদি এই ধরনের পোস্টে তারা সংযুক্ত হয়েছিলেন। তাদের উত্তরপুরুষ অর্থাৎ ভরতচন্দ্র ঘোষের উত্তরপুরুষ শ্রীনিবাস, তিনি পরবর্তী পর্যায়ে সরকার সারনেমটা তারা গ্রহণ করেন, এবং সেই সরকার হিসেবেই তারা কিন্তু পরিচিত। এই বাড়িটাও বর্তমানে সরকার বাড়ি হিসেবেই পরিচিত। তো সেই শ্রীনিবাস সরকারের আমলে এদের প্রতিপত্তি অনেক বেড়ে ওঠে, প্রচুর তাদের রোজগার হয়, এবং জমিদারি ক্রয় করেন। ক্রয় করার পরে তারপর এখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই যে মন্দিরটা, এটা দুর্গা মন্দির, এবং এটা এবছরের সম্ভবত আমার যতটুকু মনে হচ্ছে 279 কি 80 বছর এরকম একটা হলো এখানকার দুর্গা পুজো। তো এই মন্দিরটি আবার তৈরি করা হয়েছে ওই মানে বর্ধমান, সাবেক বর্ধমানের কালিকাপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানকার যে রাজবাড়ি তার আদলে এই মন্দিরটি এখানে তৈরি করা হয়েছিল, এবং সেই থেকে পুজো পাঠ ইত্যাদি সমস্ত কিছু চলতে থাকে। এদের দুটি ভাগ হয়ে যায় পরবর্তীকালে, বড় তরফ এবং ছোট তরফ। তো সেই ছোট তরফ হচ্ছে এদের পাশে, এবং সেই ছোট তরফের পুজো প্রায় মোটামুটিভাবে 150 বছর হয়ে গেল তাদের। এরকম একটা ব্যাপার। 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে ছোট তরফ আলাদা হয়ে যায়, বাকি 3 ভাই একত্রে একসাথে থাকতে শুরু করেন, এবং সেই অনুযায়ী এটা বড় তরফের পুজো বা বড় বাড়ি হিসেবে এটি পরিচিত। বর্তমানে দেবোত্তর ট্রাস্ট তৈরি করা হয়েছে, এবং সেই দেবোত্তর ট্রাস্টের মাধ্যমে পুজো পাঠ ইত্যাদি, শুধু যে দুর্গা পুজো তা তো নয়, এছাড়াও গ্রামের অন্যান্য কালী পুজো আছে, ধর্মরাজ পুজো আছে, এবং অন্যান্য পুজোগুলো এদের ট্রাস্টের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। আমি অবশ্য এই বাড়ির সদস্য নই, আমি এই গ্রামের সদস্য, এবং এখানকার মানুষজন আমরা মানে সেই সময় আমাদের প্রজা হিসেবে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল বিভিন্ন জাত অর্থাৎ কাস্টের মানুষজন, যাতে সব রকম ফেসিলিটি, কামার কুমোর ছুতর ইত্যাদি সমস্ত কিছু যেন একটা গ্রামের মধ্যে পাওয়া যায়। এই গ্রামের লোককে অন্য কোথাও, এই জমিদারির মানুষকে অন্য কোথাও এইসবের কাজের জন্য যেতে যাতে না হয়, সেইভাবে তাদেরকে আনা হতো এবং প্রতিষ্ঠিত করা হতো। আমরা সেই হিসেবে প্রজার দল বলা যেতে পারে। আপনার নামটা যদি বলেন? আমার নাম সুপ্রিয় সাধু। সুরুলের বাসিন্দা শিক্ষক সুপ্রিয় সাধু মহাশয়ের সাইকেলটি বিভিন্ন সামাজিক বার্তা বহন করছে। আপনারাও দেখুন সুপ্রিয় বাবুর সেই সাইকেল। কেমন লাগলো সুরুল রাজবাড়ির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো,
যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।